আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি। আজ খুব বড় দিন, আজকে অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলা জুড়ে, অনেকগুলো ঘটনা ঘটছে। কলকাতা শহরে একের পর এক ডেভেলপমেন্ট হচ্ছে এবং এই সময় জবাব চাই বাংলা যারা দেখতে এসেছেন তাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। 1 আগস্ট একটা এমন দিন যে দিনটা ইতিহাসের পাতায় লেখা থাকবে, কারণ 1 আগস্ট 2026 আমরা যা যা করতে চলেছি বা যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছি সেটা 2029-এ আমরা ফলটা দেখতে পাবো, শুধু না হাতে নাতে পাবো। 2029-এর যে নির্বাচনগুলোয় আমি একটাই কারণে বলছি, কারণ 2029-এ হয়তো এরকম সম্ভাবনা থাকলেও থাকতে পারে লোকসভার পাশাপাশি বিধানসভার নির্বাচনও হয়ে যেতে পারে। এক দেশ এক ভোট, এবং এক দেশ এক ভোট তার মানেটা শুধুমাত্র যে সব ভোট একসাথে হচ্ছে তা নয়। এক দেশ এক ভোট যদি হয় 2029-এ, তাহলে অনেক বেশি সংখ্যায় লোকসভায় জনপ্রতিনিধি নিয়ে সেই ভোটটা হবে, বিধানসভায় অনেক বেশি জনপ্রতিনিধি নিয়ে সেই ভোটটা হবে, এবং তার পাশাপাশি বিধানসভাও যদি ডিলিমিটেড হয় তাহলে পুরসভাগুলো ডিলিমিটেড হবে। অর্থ বরাদ্দ বাড়বে, মহিলাদের সংরক্ষণ হয়েছে, সেই সংরক্ষণের সুবিধা মহিলারা পাবেন, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে থেকে 33 জন মহিলা সাংসদ আমরা দেখতে পাবো। আমরা আমাদের ট্যাক্সের টাকা কিসে খরচা হচ্ছে, কোন রাজ্যে বেশি খরচা হচ্ছে তার হিসেবটাও একদম দুধ কা দুধ পানি কা পানি করে দেখতে পাবো। এই সমস্ত কিছু আসলে ইন্টারকানেক্টেড। আমি কেন প্রথমে বললাম 1 আগস্ট 2026 ইতিহাসের পাতায় একটা ঐতিহাসিক দিন হয়ে থাকছে। 1 আগস্ট 2026 আজ আদমশুমারি বা সেন্সাস শুরু হচ্ছে। 1 আগস্ট থেকে সেন্সাস শুরু হচ্ছে, এবং শুধু সেন্সাস নয়, কাস্ট সেন্সাসও শুরু হচ্ছে, অর্থাৎ এই যে জাতিগত আদমশুমারি সেটারও হিসেব আমরা পাবো। এই যে কথায় কথায় আমরা বলি রিজার্ভেশনের প্রয়োজন আছে, রিজার্ভেশনের প্রয়োজন নেই, কাদের রিজার্ভেশন দরকার, কাদের রিজার্ভেশন কমানো দরকার, কাদের সত্যিকারের রিজার্ভেশন দরকার, কত শতাংশ ব্রাহ্মণ সত্যি অসম্ভব গরিব, কত শতাংশ মানুষজন যারা ইতিমধ্যে রিজার্ভেশনের সুবিধা পাচ্ছে 3 প্রজন্ম ধরে, তাদের আর রিজার্ভেশনের প্রয়োজন নেই। সমস্ত কিছু দুধ কা দুধ পানি কা পানি হবে। সংখ্যালঘুদের মধ্যে থেকে অনেকে ওবিসি ক্যাটাগরিভুক্ত আছেন, যেটা নিয়ে আমাদের রাজ্যে অনেক কথাবার্তা হয়েছে, তাদেরকেও হিসেবটা দিতে হবে। এবং সে কারণে বলছি সেন্সাসটা যে শুরু হলো, সেন্সাসটার অনেকগুলো দিক রয়েছে। ভারতে যদি এক দেশ এক আইনের মতন এক দেশ এক ভোট পাস হয়ে যায়, এক দেশ এক আইন কিন্তু সময়ের অপেক্ষা, ইউসিসি সারা ভারতে লাগু হওয়ার সময়ের অপেক্ষা। যেভাবে রাজ্যগুলো ইউসিসি পাস করাতে ব্যস্ত রয়েছে, ইউসিসি ডিলিমিটেশন বিল, ওমেন রিজার্ভেশন বিল, ওয়ান নেশন ওয়ান পোল, এই সমস্ত কিছু যদি একসাথে হয়ে যায় এবং আগামী 6 মাস সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদের বলে দেবে, তাহলে কিন্তু ভারত বদলে যাবে। সে বদলে যাওয়া ভারতের অংশ বা অংশীদারিত্বও আপনি পাবেন। যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজ দিয়ে শুরু করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুরু হলো আদমশুমারি বা সেন্সাসের কাজ। সেন্সাস 2027-এর প্রক্রিয়া আজ থেকে শুরু হলো। এই প্রক্রিয়ায়, এই পর্যায়ে নির্দিষ্টভাবে থাকবে সেলফ এনুমারেশন, ডিজিটাল তথ্য সংগ্রহ প্রথমবার, এবং বাড়িতে তালিকাভুক্তিকরণ অর্থাৎ হাউস লিস্টিং কার্যক্রম। প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী ধাপে ধাপে এই কাজ সম্পন্ন করা হবে। দেখুন, রিপাবলিক বাংলায় এ নিয়ে আমার আপডেট করাটা খুব একটা সাজে না, কারণ এগুলো তো খুব নর্মাল প্রসেস। এসআইআর খুব নর্মাল একটা প্রসেস, বাম আমলে এসআইআর হয়েছে,
ওয়াকফ সংশোধন করাটা খুব নর্মাল একটা প্রসেস, কিন্তু তার জন্য হরগোবিন্দ দাসরা মারা গেল, বেঘরে মারা গেল। এসআইআর, ওয়াকফ এইগুলো নিয়ে যারা লোক খেপিয়েছে তারা যাতে সেন্সাস নিয়ে লোক খেপাতে না পারে, কারণ অনেকে আবার লোক খেপানোর জন্য পকেটে পকেটে, এবং যারা এই যে যাদেরকে আমি শেকুমাকু গ্যাং বলি, এই শ্রীলেখা মিত্রদের যে গ্যাং, এই শেকুমাকু গ্যাং, তারা আবার লোক খেপানোর জন্য আপনার চারপাশে হয়তো ভনভন করতে পারে, ঠিক ঠিক করছে এরা। তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিন, ভাই আমাকে অন্তত সেন্সাসটা বুঝিও না, তোমরা আমাদের অন্তত সেন্সাসটা বুঝিও না। আমরা ছোটবেলা থেকে দেখেছি সেন্সাস, এবং 2011 সালে শেষ এই সেন্সাসটা হয়েছে। কেন হয়েছে, কেন করতে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা আলোচনার টেবিলে আলোচনা করব। কিন্তু একবার আমি দর্শকদের ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, এই যে এই সেন্সাস যেটা হচ্ছে 1 আগস্ট থেকে, এই সেন্সাস প্রক্রিয়া, তার ডেটসগুলো কি? এটা খুব সহজ একটা প্রক্রিয়া, মানে এটা ওই যে অনেকে বাজারে সার্ভে করে যারা জানেন না, বা যারা জেনজি, জেন আলফার যারা যারা প্রতিনিধিত্ব করো, যারা জানো না, এটা আমিও আমার ছোটবেলায় দেখেছিলাম। সেন্সাস হওয়া বিভিন্ন সময় হতো, এই যে বিভিন্ন শ্যাম্পুর কোম্পানি, বিভিন্ন হেলথ ড্রিঙ্কের কোম্পানি, বা অনলাইনে ফেসবুকে যে সার্ভে করা হয়, সেরকমভাবে তোমার প্রায়োরিটিগুলোকে সার্ভে করতে দেওয়ার একটা ফর্ম দেওয়া হবে। এবার মার্ক জুকারবার্গরা, আমি যেটা বারবার বলি যে খুব বেশি তথ্য ডিজিটাল আমেরিকান কোম্পানিগুলোকে দিও না তোমরা, তার কারণ তারা ওটার উপর ভিত্তি করে একটা অ্যালগোরিদম বাড়িয়ে ভারতকে নিয়ন্ত্রণ করে। অ্যাকচুয়ালি ভারত সরকারকে যে তথ্যটা দেওয়ার কথা, সেই তথ্য দেওয়ার ক্ষেত্রে বারবার ঝামেলা শুরু করে ডিপ স্টেটের দালালরা, এবারও হয়তো শুরু করবে। খুব সহজ একটা প্রক্রিয়া, আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো। 1 আগস্ট থেকে 15 আগস্ট অনলাইন সেলফ এনুমারেশন উইন্ডো খোলা হবে। ভারতের যারা নাগরিক তারা ভলেন্টারিলি, অর্থাৎ স্বেচ্ছায় সেই ডিটেলগুলো সেলফ এনুমারেশন পোর্টালে দিতে পারেন। এতে বাড়ি বাড়ি যারা সেন্সাসের কাজ করতে আসবেন, অর্থাৎ স্কুলের শিক্ষিকা, শিক্ষক এবং বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করেন যারা, তাদেরকে এই কাজে যুক্ত করা হবে। সেন্সাসের কাজ করতে যারা আসবেন তার আগেই আপনি ডিজিটালি এই কাজটা বাইরে বসে করতে পারেন 1 আগস্ট থেকে 15 আগস্ট। এর পাশাপাশি আমি পাশে এটা চালানোর জন্যও বলবো টানা 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর ফেজ 1 এর হাউস লিস্টিং অপারেশন, অর্থাৎ HLO, ফিল্ড এনুমারেটরদের সঙ্গে এই হাউস হোল্ড বা ডোর টু ডোর ক্যাম্পেইন এবং এনুমারেশন প্রসেস সেটা শুরু হবে বা সম্পন্ন হবে। অর্থাৎ 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অবধি এই কাজটা চলবে। এরপর আগস্ট মাস থেকে 2026 আগস্ট থেকে এই 28 ফেব্রুয়ারি 2027 অবধি, ইতিমধ্যে যে এই হাউস হোল্ড ডোর টু ডোর ক্যাম্পেইনটা শুরু হচ্ছে তার আগে থেকেই ওভারঅল ডিউরেশন হিসেবে দেখানো হয়েছে, যেটা সম্ভবত মার্চ 2027 সেন্সাসের রিপোর্ট প্রাথমিকভাবে তৈরি হয়ে যাবে। এরপর ভারতের যারা নির্ণায়ক শক্তি আছেন তারা সিদ্ধান্ত নেবেন কবে এটা টেবিল করে সেটা রিলিজ করে দেবেন। খুব নির্দিষ্টভাবে আজ আমরা যা যা নিয়ে কথা বলছি সেটা অসম্ভবভাবে ভাইরাল করুন। যারা এই এনুমারেশন প্রসেস নিয়ে আপনাদের এর আগে বুঝিয়েছে, যারা আপনাদেরকে সাবধান করেছে এসআইআর এর সময়, ওয়াকফের সময়, বিভিন্ন বিল নিয়ে, সিএ নিয়ে যারা আপনাদেরকে প্রথম থেকে লড়ে গেছে, ঠিক তথ্যটা দিয়েছে, তারাই আজ স্টুডিওতে থাকবে। আপনারা ভাইরাল করুন, কারণ সেন্সাস কি সেটা নিয়ে অনেকের অনেক কৌতূহল। আমি গোটা স্ক্রিন জুড়ে সেন্সাস কবে থেকে কবে হচ্ছে, কি বিষয়টা, সব কিছু আপনাদেরকে বলছি। আমরা পাশে গ্রাফিক্সও চালাচ্ছি। কিন্তু আরেকটা বিষয়, যে বিষয়টা ব্রেকিং নিউজ হিসেবে আমরা যে জানতে পেরেছি, এনুমারেশনের প্রসেস এবং সেন্সাস অফিসারদের থেকে যেটা জানতে পেরেছি, সেটাও একবার ব্রেকিং নিউজ হিসেবে এই মুহূর্তে নিতে চাই। কি কি কাগজ দেখাতে হবে, আমাকে কি কোথাও যেতে হবে কিনা, আবার কি কোনো টেনশন হবে কিনা, আমি যদি কিছু না পারি আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে কিনা, অনেক অনেক প্রশ্ন আছে। ব্রেকিং নিউজ আরেকটা, আদমশুমারি 2027 স্বগণনা বা সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় কোনো ধরনের কাগজপত্র বা পরিচয়পত্র আপলোড করা বা একসাথে সংগ্রহ করে রাখা বা গণনাকারী বা এনুমারেটরকে দেখানো বাধ্যতামূলক নয়। এটা জেনে রাখুন, এটা ভাইরাল করতে হবে। গোটা ভারতবর্ষের মানুষ এই সেন্সাসে অংশগ্রহণ করবে। ভারত সরকার সম্পূর্ণ আদমশুমারি প্রক্রিয়াটি নাগরিকের স্বঘোষিত
সেলফ ডিক্লারেশনের তথ্যের ভিত্তিতেই পরিচালনা করে। অর্থাৎ ভালো করে এই জিনিসটাই যে গ্রামের বহু মানুষকে এটা নিয়ে আবার লোক খেপানো হবে, আরে তোকে আবার 30টা সার্টিফিকেট 40টা ফর্ম জোগাড় করে রাখতে হবে, তুই আমাকে দিয়ে দে, আমি 500 টাকা দিয়ে করে দেবো। তৃণমূলের নেতারা 200 টাকা দিয়ে হয়তো ফর্ম ফিল আপ করানোর একটা ধান্দা খুলে বসতে পারে। এই সমস্ত কিছু, আবারও বলছি, ভারত সরকার সম্পূর্ণভাবে এই প্রক্রিয়াটি নাগরিকের স্বঘোষিত বা সেলফ ডিক্লারেশন তথ্যের উপর ভিত্তি করেই পরিচালনা করে। কিন্তু এর পাশাপাশি আরো কিছু তথ্য আছে যে তথ্যগুলো আপনাকে জানতে হবে। খুব সহজভাবে এই তথ্যগুলো যারা বোঝাতে পারেন, আমি তাদের সাথে একবার আলোচনায় যাব। মানস ভট্টাচার্য অধ্যাপক রয়েছেন, মানস ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দেবাশিস চৌধুরী অধ্যাপক, অঙ্কন দত্ত এই মুহূর্তে বিজেপির মুখপাত্র রয়েছেন, পথিকৃৎ পাইন আমার সাথে রয়েছেন। আমি প্রথমে মানসদা আপনার কাছে যাচ্ছি, একটা ব্রেকিং নিউজ নিয়ে আমি বাকিদের কাছে যাব। মানসদা, যদি লার্নিং ভিডিও যেগুলো এখন খুব ভাইরাল ইউটিউবে, শিক্ষামূলক ভিডিও, সেইভাবেই যদি আপনি আপনার দর্শককে আজকে বলেন এই সেন্সাসটা খায় না মাথায় দেয়, এই সেন্সাস 2027টা আসলে কি এবং ভারতের জন্য কেন এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আগামী 3 থেকে 30 বছর ভারতকে বদলে দিতে পারে এই সেন্সাসের অনেক তথ্য। দেখো, লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। তখন আমরা যারা সেন্সাসের সঙ্গে যুক্ত ছিলাম, অর্থাৎ ডাইরেক্ট এনুমারেটর ছিলাম বা যাদের বাড়িতে বাড়িতে যাওয়া হয়েছিল, তারা অলরেডি জানেন। এবারে শুধু আরও কিছু তথ্য সেখানে যোগ হয়েছে। প্রত্যেকের বাড়িতে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা বাড়িতে পৌঁছে যাবে, সেখানে কোনো ডকুমেন্টস দেখাতে হয় না, যেটা তুমি আগে বললে। তিনি প্র্যাকটিক্যালি তার বাড়ির সমস্ত তথ্য কালেকশন করবেন। মোট লোক সংখ্যা কজন, শিশু কজন, 5 থেকে 10 বছরের কজন, 10 থেকে 15 বছরের কজন, 15 থেকে 20 বছরের কজন, বয়স্ক কজন, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, বাড়ি চলে কিভাবে, তার ফিনান্সিয়াল কন্ডিশন কি, বাড়ির শিক্ষার হার কেমন, কতজন মাধ্যমিক পাস, কতজন হায়ার এডুকেটেড। এখন এই সমস্ত 36 থেকে 42টা কলম থাকতে পারে, সেগুলো তিনি ধীরে ধীরে ফিল আপ করবেন, বাড়ির একজন সেই তথ্য তাকে দেবেন। এইবার এই তথ্য কালেকশন করা হচ্ছে কেন? একটা দেশের, মানে ভারতবর্ষের প্রশাসনকে এবং ভারতবর্ষের যারা রাজনীতি বা ভারতবর্ষকে যারা, বা ভারতবর্ষের মানুষ যারা ভারতবর্ষের সম্পদ, তাদের জানা উচিত যে পৃথিবীতে এখনও যে ভারতবর্ষটা ভারতবর্ষ হয়ে আছে, এর জন্য ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের জনগণকে ধন্যবাদ। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতবর্ষ ভৌগোলিকভাবে পৃথিবীর 7ম বৃহত্তম, মানে এর থেকেও বড় 6টা দেশ আছে, অথচ সেই 6টা দেশের লোক সংখ্যার যদি ধরা হয় তাহলে সবই ভারতবর্ষের থেকে কম। রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, আমেরিকা ভারতবর্ষের থেকে অনেক বড়, অথচ তার লোক সংখ্যা ভারতের 4 ভাগের 1 ভাগ। এর ফলে মূলত সেন্সাস করা হয় যে বিষয়গুলোকে সামনে রেখে। তার প্রথমটাই হচ্ছে ওয়েলফেয়ার প্ল্যানিং, অর্থাৎ কোথায় আমার কি দরকার আছে। একদম সহজ উদাহরণ যদি ধরো, 11 সেন্সাসের একটা মজার তথ্য দিচ্ছি। 11 সেন্সাসে বোঝা গিয়েছিল পার বর্গ কিলোমিটার সব থেকে শিক্ষিত লোকের সংখ্যা পশ্চিমবঙ্গে বেশি শিক্ষিত লোক বাস করে, উচ্চশিক্ষিত লোক সল্ট লেকে। হ্যাঁ, এবং সেকেন্ড যেটা মজার ব্যাপার, সেকেন্ড কিন্তু একদম বীরভূম, শান্তিনিকেতন। পার বর্গ কিলোমিটার, মানে শান্তিনিকেতন স্কোয়ার ফিটে আপনি বলছেন উচ্চশিক্ষিত লোকের সংখ্যা বেশি হচ্ছে সল্টলেক, সেকেন্ড হচ্ছে শান্তিনিকেতন, থার্ড হচ্ছে কল্যাণী। এটা ছিল 11। কিন্তু এইবার ধরো, তাহলে আমার সল্টলেকের জন্য যে প্ল্যানিং দরকার একটা, এবার যদি সল্টলেকে 2011 থেকে 2026-এর মধ্যে সল্টলেক বিধানসভার মধ্যে যদি অন্তত 2000 রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকে থাকে, তাহলে সেটা চেঞ্জ হবে। তাহলে তারাও তো তার মানে উচ্চশিক্ষিত না, সেটা তো ধরা পড়বে, সেটা ধরার জন্যই। এইবার না, মূল যেটা হয় ওয়েলফেয়ার প্ল্যানিং, যে তাহলে সল্টলেক এরিয়ার জন্য সরকার যে প্ল্যানিং করবে, সুন্দরবনে যেখানে শিক্ষার হার 2%, 3%, তার প্ল্যানিং আলাদা হবে। মূলত এই প্ল্যানিং এর জন্য সেন্সাসগুলো করা, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে কাস্ট। দেখো, ভারতবর্ষের সংবিধানে যা যা বলা হয়েছিল তার বহু কিছু মানা হয় না, যেগুলো চেঞ্জ করতে বলা হয়েছিল। ধরো, সংখ্যালঘু তকমা কারা পেতে পারে?
বিশ্ব ইন্ডেক্সের ক্ষেত্রে যে সংজ্ঞা দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থা ইউনেস্কো থেকে আরম্ভ করে, যে এত পার্সেন্ট মানুষ ভাষাগতভাবে, জাতিগতভাবে বা ধর্মগতভাবে সংখ্যালঘু হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তার থেকে বহুগুণ পার্সেন্টেজ বেশি আছে, তাদেরকেও সংখ্যালঘু তকমা দেওয়া হয়। সুতরাং সেটাও দেখা উচিত। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া আর জাতিগতভাবে পিছিয়ে পড়া সেটাও দেখা উচিত। সুতরাং এই ব্যাপক পরিবর্তনগুলো যদি ভারতবর্ষে আসে, তাহলে ভারতের ভৌগোলিক এরিয়া কম হওয়া সত্ত্বেও আমরা যেমন নিজেদের বৈচিত্র্য বজায় রেখেছি, ভারতবর্ষের সম্পদ কম হওয়া সত্ত্বেও আমরা যেমন জিডিপি ধরে রাখতে পেরেছি, এই স্টেপগুলো যদি আগামী দিনে নেওয়া যায় তাহলে ভারতবর্ষ আরও এগোবে, এটা দৃঢ় বিশ্বাস। ঠিক আমি একটা ব্রেকিং নিউজ নিয়ে নেব এবং এটা দর্শকদেরও জানার জন্য আমি বলছি। দেখুন, কোনো ধরনের ডকুমেন্ট বা কোনো ধরনের সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে না, এটা ঠিক, এটা সেলফ ডিক্লারেশনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনাকে নির্দিষ্টভাবে স্বঘোষিত তথ্য যা যা আপনি দেবেন সেগুলোর ওপরে ভিত্তি করে আপনার ফর্ম লেখা হবে। কিন্তু 33টি, আমি সেই ব্রেকিং নিউজটা নেওয়ার জন্য বলবো, 33টি বাধ্যতামূলক প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে, আপনি সেগুলো খালি রাখলে চলবে না। অর্থাৎ 33 ম্যান্ডেটারি কোয়েশ্চেন্স ফর্মের মধ্যে, আপনার যে ফর্ম সেই ফর্মের মধ্যে 33টি ম্যান্ডেটারি কোয়েশ্চেন বা বাধ্যতামূলক প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতেই হবে। ভুল তথ্য সেন্সাস বা আদমশুমারি ফর্মে লেখা আইনত দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ আপনার ইচ্ছা হতেই পারে যে আপনি এই প্রশ্নের উত্তরটা ভুল দেবেন বা মিসগাইড করবেন ভারত সরকারকে। মাথায় রাখবেন, আপনার মতন এরকম যদি কোটি কোটি মানুষ ভারত সরকারকে ভুল তথ্য দেয়, তাহলে গোটা ভারতের বহু সংখ্যা, বহু পরিসংখ্যান সেটা কিন্তু বদলে যেতে পারে। এবং দয়া করে সে কারণে ভুল তথ্য দেবেন না, এটা আইনত দণ্ডনীয় অপরাধের। পাশাপাশি আমি আরেকটা তথ্য দিয়ে অঙ্কনের কাছে যাব এবং অঙ্কনের কাছে একদম রাজনৈতিকভাবে প্রশ্নের উত্তরগুলো নেব। অনেকে বলছে যে সেন্সাস তো প্রতিবার হয় বা 2011 পর হয়নি, ঠিক আছে, ফেয়ার এনাফ, কিন্তু এবারের 2027-এর সেন্সাসটা এত গুরুত্বপূর্ণ কেন? 2026 থেকে 2029 এটাকে স্বর্ণ সময় বলা হচ্ছে কেন? এবং আমরা যারা এই ভাষায় কথা বলছি, আমি যে ভাষাটায় কথা বলছি বাংলায়, বা আমরা যারা পূর্ব দিকে থাকি, তাদের জন্য, এই ইস্টার্ন সাইডের লোকজনের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি কেন? তার অনেকগুলো কারণ আছে, কিন্তু আমি ফুল ফর্মে দেখাবো। এই আদমশুমারি 2027 এটা রাজনৈতিকভাবে কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ, ফুল ফর্মে একবার দেখে নি। লোকসভা এবং বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ খুব গুরুত্বপূর্ণ, যেটা গোটা দেশ এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছে। ডিলিমিটেশনটার মূল যে কাঠামো, সেই কাঠামো কিন্তু নির্ভর করবে এই সেন্সাস 2027-এর ফলের ওপরে। মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার মূল ভিত্তি বা ফাউন্ডেশন স্টোনই হবে সেন্সাসের আপডেটেড লিস্ট। এবং 3 নম্বরে 1931 সালের পর প্রথমবার দেশ জুড়ে জাতিভিত্তিক বা কাস্ট সেন্সাস, জাতিভিত্তিক গণনা। অঙ্কন, অনেকগুলো জিনিস যেগুলো আমরা খুব স্বল্প পরিসরে কথা বলছি, কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই যে ডিলিমিটেশনের যে কথা বলা হচ্ছে, যেটা নিয়ে অনেকের মানে নাবিশ্বাস ওঠার জোগাড়, বা এই যে মহিলা সংরক্ষণ যে হলো, কিন্তু তার ভিত্তিটা কি হবে? এবং সবচেয়ে মজার কথা, রাহুল গান্ধী একসময় কাস্ট সেন্সাস করতে সবচেয়ে ফাঁসে কংগ্রেস পড়ে গেছে। মানে ওই ডকুমেন্ট খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কাস্ট সেন্সাসে। না, স্বাধীন ভারতবর্ষের আমরা যে আজকে সেন্সাসটায় ঢুকলাম, বা যে সেন্সাসের মধ্যে আজকে ভারতবর্ষের ইতিহাসটা বদলে যেতে চলেছে, এবং বহু বঞ্চনা পেয়েছে এমন জাতি, মানুষ, সমাজ, শ্রেণী, তাদের বঞ্চনার মনে হয় নিরসন ঘটতে চলেছে। কারণ যেমনটা তুমি বললে যে 1931-এর পর প্রথম সঠিক কাস্ট সেন্সাস আমরা এবছর পেতে চলেছি। এবং এটা আমাদের বুঝতে হবে, 1931 সালে কাস্ট খুঁজে পাওয়া গেছিল ভারতবর্ষের বুকে 4147টা। 2011 সালে যে শেষবারের মতো আমাদের সেন্সাস হয়েছিল, জনগণনা হয়েছিল, তখনও কিন্তু কাস্ট সেন্সাসটা এক প্রকারভাবে হয়েছিল, কিন্তু তার মধ্যে এত তথ্যগত বিচ্যুতি ছিল যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই কাস্ট সেন্সাসটা প্রকাশ করতে পারেনি তদানীন্তন কেন্দ্র
কেন্দ্র সরকার, তখন কাস্টের সংখ্যা দাঁড়িয়েছিল জাতি এবং উপজাতি মিলে 46 লক্ষ। এটা কখনো হতে পারে? মানে 4,000 থেকে বেড়ে 46 লক্ষ হয়ে গেছিল। এবং মজাদার বিষয় হচ্ছে তার মধ্যে তথ্যগত বিচ্যুতি, আমি দুটো রাজ্যের কথা উল্লেখ করছি। এই পশ্চিমবঙ্গে 80 লক্ষ মানুষকে মার্ক করা হয়েছিল যাদের কোনো জাতি ছিল না। তার এটা তো হতে পারে না, তার মানে জাতি ছিল না মানে কোনো কাস্ট ছিল না, তাদের কোনো কাস্ট ছিল না, একটা সেন্সাস হয়ে গেছে, তাদেরকে কোনো জেনারেল কাস্টও করা হয়নি, তাদেরকে আনআইডেন্টিফাইড করা হয়েছে কাস্টের সেকশনে। আচ্ছা, মহারাষ্ট্রে এই সংখ্যাটা 1.2 করোড়, মানে 1,20,00,000। তাহলে এর মধ্যে নির্দিষ্ট সংখ্যক কিছু মানে ডিজার্ভিং এসসি, এসটি, ওবিসি মানুষ রয়েছেন যারা সেই কাস্টের যে প্রাপ্য সুবিধা তার থেকে বঞ্চিত হয়েছিলেন। এই একটি ভুল হয়েছিল। আচ্ছা, পোস্ট এনুমারেশন সার্ভেতে দেখা যায় যে বিভিন্ন রাজ্যে মানুষ যে তথ্য দিতে চেয়েছিলেন সেই তথ্যের তথ্যগত বিচ্যুতি রয়েছেন। এমন বাবা হারিয়েছেন, মানে বাস্তবে বাবা রয়েছেন অথচ বাবা হারিয়েছেন এই ভারতবর্ষের 2.8 কোটি মানুষ, মানে তাদের বাবার পরিচয় তারা পাননি, এমন তথ্যগত বিচ্যুতি ছিল। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো আমাদের এই রাজ্যের বুকে আমি যদি বলি, এই মানসদা ভালো বলতে পারবেন, বীরভূমে বাগদি এবং বাউরি সম্প্রদায়, এদের দুটোই তফসিলি জাতিভুক্ত এবং এদের মধ্যে দুজনেরই মানে পদবি অদল বদল হয়ে যায়। এবং এই একই ঘটনা দাস টাইটেলের সাথে হয়েছে, মাহাতোর সাথে হয়েছে, রাজবংশীর সাথে হয়েছে। এবং যার ফলে এই যে আমাদের এই এসআইআর এর সময় আমরা দেখলাম না যে এই এনুমারেশন ফর্মের সময় ভুল, বাবার নামে ভুল, এটার কিন্তু ভিতটা তখন হয়ে গেছিল। সেই সময় এই যে ভুলভাবে সার্ভে হয়েছিল এবং সেলফ এনুমারেশনের জায়গা, মানে আমি নিজের ফর্মটা ফিল আপ করবো, এই জায়গাটার থেকে সেই সময় ভারতবর্ষের মানুষ বঞ্চিত হয়েছিলেন। যার ফলে কিন্তু একটা সমস্যা হয়েছিল ভাষাগত দিক থেকে। কামতাপুরী, রাজবংশী, সাঁওতালি, কুরমালি এই ধরনের ভাষার মানুষকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছিল শুধুমাত্র বাংলা অথবা হিন্দি ভাষী হিসেবে। ফলে ভাষাগত দিক থেকে যারা সংখ্যালঘু তারাও কিন্তু বঞ্চিত হয়েছিলেন তাদের প্রাপ্য সুবিধার থেকে। এবার যে 33টা প্রশ্ন আসছে, এই 33টা প্রশ্নকে 4টে ভাগে শ্রেণীবিন্যাস করা হয়েছে। 1, বাসস্থান এবং জমির নিরিখে আপনার তথ্য চাওয়া হচ্ছে। 2, পরিবারের তথ্য নেওয়া হচ্ছে, পরিবারের প্রধান কি করেন, তার নাম কি, ইত্যাদি ইত্যাদি। 3, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, মৌলিক সুবিধা, অর্থাৎ আপনার বাড়িতে আপনি কি প্রাথমিক সুবিধাগুলো পান, কিগুলো আপনি পান না, এটাকে কিন্তু যুক্ত করা হচ্ছে, যেগুলো এর আগের সার্ভেতে ছিল না, যার জন্য আপনি দেখেছেন আবাসে এত কোটি কোটি টাকার দুর্নীতি করতে পেরেছে তৃণমূল। এত মানে একজন মানুষ, সে তার কাছে সরকারের কাছে তার তথ্যই নেই যে এই মানুষটার প্রকৃত পাকা বাড়ি আছে না এই মানুষটা এখনো কাঁচা বাড়িতে রয়েছে, এই মানুষটার বাড়িতে শৌচালয় আছে না এই মানুষটার বাড়িতে শৌচালয় নেই। এবং চতুর্থ হচ্ছে ডিজিটাল সুবিধা, অর্থাৎ আপনার বাড়িতে আপনার যে ভবিষ্যৎ প্রজন্ম তারা ডিজিটাল সুবিধা পাচ্ছে কিনা, বা সেইখানে ডিজিটাল সুবিধা পাওয়ানোর সেই অঞ্চলে অবকাশ রয়েছে কিনা, এই তথ্যটাও সরকার নিচ্ছে। কারণ আজকের জমানাটা, আজকের যুগটা ডিজিটাল যুগ। এবং সবচেয়ে বড় কথা যে আমরা এই 21শ শতাব্দীতে দাঁড়িয়ে যখন নারীর সমানাধিকারের প্রশ্নে লড়ছি, যখন আমরা জেন্ডার ইকুয়ালিটির প্রশ্নে কথা বলছি, তখন যে 33% সংরক্ষণের মাধ্যমে আমরা ভারতবর্ষের নারী শক্তিকে একটি উত্থানের কাজ করার চেষ্টা করছি, সেটাও কিন্তু এই যে সেন্সাস, এই সেন্সাসের মাধ্যমেই হবে। সবচেয়ে বড় কথা, এবারের সেন্সাসের ডিজিটাল রেকর্ড থাকছে, অর্থাৎ আপনার কোনো তথ্য এর আগে কি হতো, আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলে বছরের পর বছর ঝুলে থাকতো। আপনার তথ্যটা সরকারের কাছে সঠিক আছে কিনা, আপনার পরিবারের তথ্য সরকারের কাছে সঠিকভাবে আছে কিনা, সেটার জন্য আপনাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেস করে যেতে হবে না, আপনি নিজে ডিজিটালি সেটা দেখতে পাবেন নির্দিষ্ট সাইটে ঢুকে, এবং আপনি সংশোধন করানো জায়গা পাবেন। সুতরাং এবারের এই যে সেন্সাস হচ্ছে, নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগে অত্যন্ত একটি সদর্থক এবং অত্যাধুনিক সেন্সাস, এবং আমাদের সকলের উচিত, সমস্ত রাজ্যবাসী এবং দেশবাসীর উচিত সততার সাথে, নিষ্ঠার সাথে প্রত্যেকটা সত্য তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে এই কাজে সরকারকে সহযোগিতা করা।
আমি আচ্ছা মানুষ কিছু বলবেন? হ্যাঁ, বলছি যদি কাস্ট সেন্টার ঠিকঠাক হয় একদম। তাহলে কিন্তু কয়েক কোটি মানুষ বিপদে পড়বে। কেন বলছি সেটা হচ্ছে ভারতবর্ষে প্রচুর মানুষ ডবল বেনিফিট নেয়। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত এমপি, তিনি ভোটে দাঁড়িয়েছিলেন শিডিউল কাস্ট হিসাবে, কিন্তু ভোগ করেন সংখ্যালঘু তকমা, কারণ তিনি কনভার্টেড মুসলিম। তার মানে তিনি ডবল বেনিফিট নিন। এইরকম একটি ছেলে, তার নাম ছিল গণেশ মুর্মু, সে মুর্মু হিসাবে শিডিউল ট্রাইবের সুযোগটা নেয়, যে আমি শিডিউল ট্রাইব, তার সুযোগ সুবিধা নিচ্ছি, কিন্তু সে খ্রিস্টান হয়ে গেছে, খ্রিস্টান হিসাবে সে সংখ্যা লঘু ধর্মের সুযোগ সুবিধা নেয়। এই যে ডবল বেনিফিটগুলো চিহ্নিত হবে কাস্ট সেন্সার করলে, আর সেক্ষেত্রে কিন্তু ভারত সরকারের কয়েকশো কোটি টাকা বেঁচে যাবে, কারণ কাউকে ডবল বেনিফিট দেওয়া হবে না। একই সঙ্গে তুমি মুসলিমদের ক্ষেত্রেও তো কাস্ট সেন্সাস হবে বোধহয়। হ্যাঁ, কাস্ট সেন্সার, মুসলিমদের তো কাস্ট হয় না বলে, তাহলে কাস্ট সেন্সার হবে থেকে? মুসলিমদের তো কাস্ট বলে কিছু নেই। তাহলে ওবিসির এই যে এই ওবিসি ঢুকিয়েছিল সরকার সংবিধানের ফাঁক ফোকর বলে, ওটাই তো বলছি, হয় তুমি শিডিউল কাস্ট অথবা তুমি খ্রিস্টান, কোনটা বেছে নেবে তুমি? তুমি যদি খ্রিস্টান হও তাহলে তুমি খ্রিস্টানিটিতেও কোনো কাস্ট বা জাতি নেই, ট্রাইব হতে পারো না। শিডিউল ট্রাইবটা একেবারে ইন্ডিয়ান কনসেপ্ট, মুসলিমটা একেবারে আরবিয়ান কনসেপ্ট, সেটা তো শিডিউল ট্রাইব বলে কিছু নেই। তাহলে হয় তুমি শিডিউল কাস্ট, নয় তুমি মুসলিম, হয় তুমি শিডিউল ট্রাইব, নয় তুমি খ্রিস্টান। তুমি কোনটা ঠিক মারতে চাইছো? তুমি কোনটা বেছে নিতে, তুমি কোন সুযোগটা নিতে চাইছো? যদি এই ডিলিমিটেশনটা হয়ে যায়, অর্থাৎ ডিলিমিটেশন আইন হিসেবে যদি হয় সেন্সাস, এই সেন্সাসের ডকুমেন্ট তখন সিদ্ধান্ত নেবে যাদবপুর বা ধরে নিন পাথর প্রতিমা বা কোচবিহার, এই জায়গাগুলোতে আসলে কতজন এমপি থাকবে, এবং তার পাশাপাশি যে গ্রাফিক্সটাও আমি দেখাচ্ছি 543 থেকে 850 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা এক ধাক্কায় বেড়ে যেতে পারে ডিলিমিটেশনের ফলে। এটা লোকসভায় শুধুমাত্র, এটা যদি বিধানসভায় হয় 294 294টা এখন আছে, সেটা কিন্তু আনুমানিক 400 হয়ে যেতে পারে। এই ডিলিমিটেশন যদি হয়, অনেক বেশি এমএলএ আসবে, অনেক বেশি জনপ্রতিনিধি আসবে, অনেক মানুষের বেশি করে জনপ্রতিনিধি আসবে। এবং ইতিমধ্যে অনেকে হয়তো মাকু শেখুরা জানেন না, ইতিমধ্যে এই জিনিসগুলো কিন্তু নতুন নয়, মানে এগুলো কিন্তু ভারতবর্ষ, ভারত রাষ্ট্র যে এগোবে, তার জন্য যেরকম লোকসভার একটা বিরাট বিল্ডিং করা হয়েছিল যাতে ডিলিমিটেশনের কথা মাথায় রেখে আরও এমপিকে অ্যাকোমোডেট করা যায়, আমাদের বিধানসভাও কিন্তু নতুনভাবে বিরাট করে বানানোর পরিকল্পনা নেওয়া হয়ে গেছে অলরেডি। এবং অনেকেই মাকুসে করে এখনো জানেন না যে এই 294 এমএলএ সেটা 400 এমএলএ হয়ে যেতে পারে। এবং ঠিক সেই কারণে নিউ টাউনে অ্যাসেম্বলির যে নতুন বিল্ডিংয়ের প্ল্যান, সেখানে কাজ শুরু হওয়া এবং তার পাশাপাশি কি কি পরিকল্পনা আছে সব কিছু নিয়ে ভাবনা চিন্তাও শুরু হয়ে গেছে। আমাদের প্রতিনিধি একটা প্রতিবেদন পাঠিয়েছে এই নতুন যে অ্যাসেম্বলি বিল্ডিং কোথায় করা যায় তা নিয়ে, একবার দেখে আমি বাদবাকি অতিথিদের কাছে আসবো। দিল্লির সংসদ ভবনের মতন পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে নতুন বিধানসভা ভবন। কেন বলছি? কারণ মুখ্যমন্ত্রী এটা বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে। যেদিনকে বাজেট অধিবেশন ছিল তার শেষ দিনে মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন যে দিল্লিতে যেভাবে নতুন সংসদ ভবন হয়েছে বাংলাতেও দরকার। আর এই প্রস্তাবে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে নতুন করে সংরক্ষণ হবে, মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশনের যে কাজ, যে প্রক্রিয়া, সেটা রাজ্য সরকার শুরু করবে, ওটা দেশ জুড়েই শুরু হবে। সেইটা যদি হয় তাহলে বর্তমানে 294টা আসন রয়েছে রাজ্য বিধানসভায়, যেটা বেড়ে 400 আসন হয়ে যাবে। কিন্তু 400 আসন হলে 400 জন বিধায়ক বসবেন কোথায়? যে বিধানসভা ভবন এই মুহূর্তে রয়েছে সেটা ব্রিটিশ আমলে, স্বাধীনতার আগে এই ভবন রয়েছে, ফলে এটার একটা ঐতিহ্য রয়েছে, কিন্তু সেখানে আসন সংখ্যা সীমিত। সুতরাং যদি ডিলিমিটেশনের পর আসন সংখ্যা বাড়ে এবং মহিলা সংরক্ষণের ক্ষেত্রেও আসন সংখ্যা বাড়ে, তাহলে বিধায়কের সংখ্যা দাঁড়াবে পশ্চিমবঙ্গে 400। ফলে যেটা হবে, এই পুরনো বিধানসভা ভবনে বসা কার্যত অসম্ভব। তাই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী, নতুন বিধানসভা ভবন তৈরি হবে। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। পিডাব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, একে আমরা কি করে ব্যবহার করব সেটা তো নিশ্চয়ই ভবিষ্যৎ বলবে, কিন্তু আমাদের যদি ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ হয়ে যায়, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। এইসব ফিউচার প্ল্যানিংও আপনাকে করতে হবে। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। প্রস্তাবে সাইও দিয়েছে স্পিকার, এমনকি ভোটাভুটিতেও এই প্রস্তাব পাশ হয়েছে। তাই নিউ টাউনে 40 একর জায়গার ওপর নতুন এই বিধানসভা ভবন তৈরি করা হবে।
যেখানে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে, বিধায়করা বক্তব্য রাখার জন্য যা যা পরিকাঠামো দরকার সবটাই থাকবে, ঠিক যেমনটা দিল্লির নতুন সংসদ ভবন। দিল্লিতে নতুন সংসদ ভবন হলেও পুরনো সংসদ ভবনকে পূর্ণ মর্যাদা দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার, আর পশ্চিমবঙ্গ সরকারও পূর্ণ মর্যাদা দিয়ে পুরনো বিধানসভা ভবন রেখে দেবেন, এমনই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে সব মিলিয়ে ডিলিমিটেশন হলে আসন সংখ্যা বাড়বে, মহিলা সংরক্ষণের জন্য আসন সংখ্যা বাড়তে পারে, যেটা 294 থেকে গিয়ে দাঁড়াতে পারে 400। তাই নতুন বিধানসভা ভবনের যে প্রস্তাব, সেই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই প্রস্তাব অনুযায়ী কাজও শুরু হয়েছে। ক্যামেরায় দেবব্রত বোসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, নবান্ন। আমি পথিকৃৎ পাইনি এবং দেবাশিস চৌধুরীর কাছে যাব। পথিকৃৎ দা, আপনার কাছে আমি আসছি। আমার আরেকটা ফান্ডা আছে, যে ফান্ডাটা হলো যে অনুপ্রবেশকারীরাও তো নিশ্চয়ই আমাদের বেনিফিটগুলো নিচ্ছিল এতদিন ধরে। এই 33টা যে কোয়েশ্চেন সেন্সাসে, এবারের এই কোয়েশ্চেনগুলো থেকেই তো অনেক কিছু বেরিয়ে যাবে এবং পুরোটা ডিজিটাইজড হচ্ছে, অর্থাৎ সমস্ত অ্যালগোরিদম, সমস্ত ডেটা, সমস্ত তথ্য, বায়োমেট্রিক প্রত্যেক ভারতীয়র আমরা আমাদের ডেটা ব্যাংকে রেখে দিচ্ছি। বাংলাদেশি বা পাকিস্তানিদের ডেটা ব্যাংক নিশ্চয়ই আইডেন্টিফাই করে সরিয়ে দেওয়া বা ডিলিট করা যাবে এবার। ময়ূক, দেখো, এই যে বিরোধিতা, এই যে পুরো সেন্সাস নিয়ে একটা শুরু হবে, যদিও 7বার সেন্সাস আগে হয়ে গেছে, এই বিরোধিতার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে সেলফ ডিক্লারেশনে যে ডকুমেন্টটা দেওয়া হবে, একটা কথা মনে রাখতে হবে, গভর্নমেন্টের কাছে কিন্তু মোটামুটি সবারই কিছু না কিছু ডেটা আছে। তার মানে সেলফ ডিক্লারেশন যেটা দেওয়া হবে, সেখানে যদি ভুলভাল কেউ লেখে বা না, একজন যদি বলে আমরা ডেটা দেবো না, ভারত সরকার আমাদের ডেটা চুরি করছে, আমরা ডেটা দেবো না, আমরা সেন্সাসের অংশ হব না, অনেকে আছে, অনেকে এরকম মানে সেকু খ্যাপা আছে। হ্যাঁ, কিন্তু বেনিফিট নেওয়ার সময় তারা কিন্তু সব থেকে আগে লাইনে দাঁড়িয়ে থাকে, তখন কার্ড দেখাতে অসুবিধা হয় না। কাগজ নেই দিখাएंगे, কিন্তু বেনিফিটের সময় সব থেকে আগে কারা লাইনে দাঁড়ায় সেটা তুমি আমার থেকে বেশি ভালো জানো। সুতরাং প্রথম কথা হচ্ছে যে, একটা হচ্ছে যে অনুপ্রবেশের ব্যাপারটা যেটা তুমি বলছো, এখানে যদি কেউ সেলফ ডিক্লারেশনে মনে করে আমি ডেটা দেবো না, সেটাও কিন্তু মার্ক হয়ে যাবে। তার মানে এটা ব্যাপারটা এরকম নয় যে আমি এবার চেপে যাব। এই চেপে যাওয়ার ব্যাপারটা কিন্তু এবার অত সহজ হবে না, কারণ গভর্নমেন্ট খুব ভালো করে জানে কারা টোটালি ম্যাপড আউট জেনারেলি আছে। আমার যতটুকু ধারণা টেকনোলজি সম্বন্ধে, যারা অনুপ্রবেশকারী তাদেরও যে আধার কার্ড যেটা করেছে যেমন ভাবেই হোক, সেটারও একটা ম্যাপিং আছে, এবং সেখানে যদি ডেটা কেউ না দেয়, তার মানে বেসিক্যালি সেই আধার কার্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবারই রিসেন্টলি দেখবে গত 1 বছরে প্রায় 20 লক্ষর বেশি আধার কার্ড, 2 কোটি যারা মারা গেছে বা এরকম, তাদের আধার কার্ড ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার মানে কেউ যদি মনে করে আমি ডেটা দেবো না, তাহলে কিন্তু এই নয় যে সে বেঁচে গেল, তার কাছে নোটিশ আসবে। সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা ব্যাপার আছে, এই যে ওয়েলফেয়ার মেজার গুলো নিয়ে কয়েকজন আপনাদের যে প্যানেলিস্ট খুব সুন্দর এক্সপ্লেন করলো, এই যে ওয়েলফেয়ার মেজার গুলো সরকার যে নেয় বা প্রত্যেক বছর যে নেয়, প্রত্যেক দশকে নিচ্ছে, তার তো একটা অডিট হতে হবে না। এই সেন্সাসটা হচ্ছে বেসিক্যালি একটা অডিট, যে অডিটে এটাও দেখতে হবে যে আমি যে খরচাটা করলাম, এটার আলটিমেটলি বেনিফিটটা কি হয়েছে কি হয়নি। আমার এক সময় মনে আছে ময়ূক, 2009 সালে 2009 আমি সুন্দরবনের এদিকে দিয়ে দেখতাম আধা ঘর, জানেন তো, আধা মানে প্রত্যেকটা বাড়ি হাফ, মানে প্রথম কিস্তিটা দিয়ে দিয়েছে যে আর কি বেনিফিশিয়ারি, পরেরটা থেকে আর দেওয়া হতো না। সুতরাং ওই একটা জায়গা যে মালঞ্চ টালঞ্চ তৎসময় হাফ ঘরে ভর্তি ছিল। তো এই সেন্সাসে যে বাড়ি আছে কিনা বা আর কার কি জিনিস আছে, সেটা নিয়ে অ্যাকচুয়ালি অডিট করা হয়। প্রথম হচ্ছে বার করা যে কার কোথায় ডেফিসিয়েন্সি আছে, সেকেন্ড হচ্ছে অডিট। আর কেউ যদি ডেটা না দেয়, সেটাও ম্যাপড আউট হয়ে যাবে, কারণ সরকারের কাছে কিন্তু সমস্ত ডেটা মোরালেস কিন্তু আছে, শুধুমাত্র এফআইআর না, প্রত্যেকটা জিনিসে। চতুর্থ ব্যাপার হচ্ছে যে এই যে সেন্সাসের পরে যে ডিলিমিটেশন হবে, ডিলিমিটেশন হয়ে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হবে, তার সবচেয়ে বড় একটা বেনিফিট জানো কি ময়ূক? আমাদের দেশে প্রত্যেক বছর 4 থেকে 5 খানা ইলেকশন লেগে থাকে। আমাদের মতো বড় দেশ যখন, যেটা আজকে একটা পৃথিবীর 5ম বৃহত্তম যে অর্থনীতি, তাকে যদি আগে এগিয়ে যেতে হয়, তাহলে মাঝে মাঝে কিছু কঠিন ডিসিশন নিতে হয়। কিন্তু যেহেতু প্রত্যেক বছরই 5-6টা ইলেকশন থাকে, কোন সরকারের পক্ষে কঠিন ডিসিশন নেওয়াটা ভীষণ কঠিন হয়ে যায়, কারণ ইলেকশন আছে, হয় স্টেট ইলেকশন, নয় সেন্ট্রাল ইলেকশন, নয় এই ইলেকশন সেই ইলেকশন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে আপনার যখন একবারে পুরো ইলেকশনটা হয়ে যাবে, তাহলে যে বেনিফিটটা সেটা হচ্ছে যে আপনার অন্তত 2-3 বছর, সেটা স্টেট গভর্নমেন্ট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, আমি শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি না, যে কোনো স্টেট গভর্নমেন্টের পক্ষ, কিছু কঠিন ডিসিশন যেটা হয়তো তাৎক্ষণিক মনে হবে খুব খারাপ, কিন্তু পরবর্তীকালে সেটা অনেক বেনিফিট দেখা যাবে। যেমন জিএসটি, আজকে যারা মাকুসেকুরা জিএসটির
খুব ক্রিটিসিজম করতো, তারা সবচেয়ে বেশি সেই স্টেটগুলো বেনিফিশিয়ারি জিএসটি। আজকে কিন্তু তারা কিন্তু জিএসটি নিয়ে কোনো কথা বলে না। এবং তার থেকেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই যে ইলেকশন প্রত্যেক বছর করা, লোকসভার আলাদা ইলেকশন, রাজ্যের আমরা কত টাকা প্রত্যেক বছর খরচা করি শুধু ইলেকশনের, তার কোন হিসেব আছে? তা পুরো 5 বছরের ইলেকশন যদি একবারে হয়ে যায়, তাহলে আমি একটা জায়গায় দেখছিলাম শুধু পার্লামেন্ট 1 ঘন্টা চালাতে 1 কোটি 80 লাখ টাকা খরচা হয়। তাহলে ইলেকশন করতে তো মানে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা হয় বিভিন্ন সময়। অ্যাবসলিউটলি ঠিক ঠিক। এবং সেটা একটা ব্যাপার। হ্যাঁ, অঙ্কন 30 সেকেন্ড এবং তার সাথে আমি আরেকটা পয়েন্ট আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে প্রতিক্রিয়া যে কথাটা বললেন, ইকোনমি নই, কিন্তু ওয়েলফেয়ার মেজার্স, ইনভেস্টমেন্ট, এডুকেশন পলিসি কি হবে, কে বেনিফিশিয়ারি হবে। আমি একটা লাস্টে পয়েন্ট বলতে চাই ময়ূক, আজকে যারা কাস্ট সেন্সাস নিয়ে কংগ্রেস থেকে শুরু করে যারা খুব চেঁচামেচি করতো, আপনি দেখবেন যখন কাস্ট সেন্সাসের রিপোর্টটা চলে আসবে এবং তার সাথে যদি রোহিণী কমিশনের রিপোর্টটা সরকার তখন ইমপ্লিমেন্ট করতে যায়, তখন দেখবেন যারা কাস্ট সেন্সাস চেয়েছিল তারা সব থেকে আগে পালাবে, বলবে না না আমরা মানি না। এটা একটা আমি আজকে বলে রাখলাম, আপনি 1 থেকে 2 বছর পর দেখবেন এটা যদি না হয়। বেশ, ব্যাক টু ইউ। বেশ অঙ্কন 30 সেকেন্ড। আমি তারপরে দেবাশিসদার কাছে যাও। না, তুমি বলছিলে যে কত লক্ষ কোটি টাকা বাঁচবে যদি এক দেশ এক ভোট হয়, তাহলে সরকার এটা হিসেব দিয়েছে যে 12 লক্ষ কোটি টাকা 5 বছরের জন্য দেশের বাঁচতে পারে। 12 লক্ষ কোটি টাকা, তার মানে আপনি ভাবুন 12 লক্ষ কোটি টাকায় কত হাসপাতাল, কত স্কুল, কত কলেজ, কত রাস্তা, কত কিছু আমরা পেতে পারি। ঠিক ঠিক। আমি দেবাশিসদার কাছে যাব, কিন্তু তার আগে একটি প্রতিবেদন কিভাবে ভারতবর্ষকে বদলে দিতে চলেছে। অনেকগুলো বিল আগামী 6 মাস ভারতবর্ষ বদলে দেওয়ার এক সংসদ অধিবেশন কিভাবে পরিচালিত হতে চলেছে এবং সত্যি 2029-এ কি অনেক কিছু বদলে যাবে। একটা প্রতিবেদন। সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে সেন্সাস সফল হোক এই প্রার্থনা করছি। 15 বছর পর ফের জনগণনা। এই 15 বছরে অনেক কিছুই বদলে গিয়েছে দেশে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত এখন উন্নত, শক্তিশালী। ঠিক একইভাবে বাংলাতেও পালাবদল হয়েছে। পশ্চিমবঙ্গে এখন রাষ্ট্রবাদী উন্নয়নশীল সরকার। কেন্দ্র রাজ্যের এই সাফল্যের চাবিকাঠি আছে নাগরিকদের হাতে। আপনি নাগরিক হলেই তো উন্নয়নের সুযোগ পাবেন। ভারতবর্ষে তো নাগরিকদের জন্যই দায়বদ্ধতা কেন্দ্র এবং রাজ্য সরকারের। যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না। এবারের জনগণনা আরও একটি দিক দিয়ে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর এই প্রথম জাতিভিত্তিক জনগণনা হচ্ছে দেশ জুড়ে। তাতে একদিকে যেমন বিভিন্ন জাতির অর্থনৈতিক ও সামাজিক অবস্থান সম্পর্কে জানা যাবে, তেমনি বন্টন ব্যবস্থাও আরও সুষ্ঠু হবে। পরিচ্ছন্ন আদমশুমারি অর্থাৎ নাগরিক তালিকা এলে সরকারেরও পক্ষে কার জন্য কি বিষয় দরকার, এবং ফেব্রুয়ারি মাসে ফাইনালি এই ডাটাটা এসে গেলে আমাদের এই বিভিন্ন স্কিমে যে ফর্ম ফিল আপ করাতে হচ্ছে, বিভিন্ন জাতিগত যে সমস্ত বেনিফিটগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের আছে, সেগুলোর জন্য আলাদা করে লোককে আর লাইনে দাঁড়াতে হবে না। এখানে থেমে থাকছে না সরকার। জনগণনার একটা বড় উদ্দেশ্য হলো আগামী দিনে মহিলা সংরক্ষণ আইন আনা। গত এপ্রিল মাসে বিরোধীদের অসহযোগিতায় সংসদে পাশ করানো যায়নি মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংশোধনী বিল। কিন্তু এই আইন ভবিষ্যতে আনা হবেই বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। देश की माताएं, बहनें, बेटियां, मैं जानता हूं आज आप सब दुखी हैं, मैं भी आपके इस दुख में दुखी हूं। मैं देश की हर नारी को विश्वास दिलाता हूं, हम महिला आरक्षण के रास्ते में आने वाले हर रुकावट को खत्म करके रहेंगे, हटा करके रहेंगे। हमारा प्रयास रुकेगा नहीं, हमारा प्रयास थमेगा नहीं। हमारे पास आगे भी और मौके आएंगे। देश के भविष्य के लिए इस संकल्प को पूरा करना ही है। শুধু অর্থনীতি বা প্রযুক্তি নয়, জাতীয় নিরাপত্তা ও বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তারেও কড়া বার্তা দিচ্ছে ভারত। ডিপ স্টেটের চক্রান্ত রুখে দেওয়া থেকে শুরু করে গ্লোবাল সাপ্লাই চেনে প্রধান ভূমিকা নেওয়া, সব ক্ষেত্রেই প্রস্তুত দিল্লি। আগামী 6 মাস শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয়, ভারতের অর্থনৈতিক নীতি নির্ধারণেও এক বড় মাইল ফলক হতে চলেছে। রিপাবলিক বাংলা। দেবাশিসদা,
দেখুন, সেন্সাস ভারতবর্ষে দুটো সংগঠন আছে, সিএসএসও আর এনএসএসও, সেন্ট্রাল অ্যান্ড স্টেট স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ভারত সরকার ভারতবর্ষের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যারা আছে, যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে, প্রতিনিয়ত সার্ভে চলছে। বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় কর্পোরেশনস, তারা প্রতিনিয়ত সার্ভে করছে। সেন্সাস একটা বিশেষ প্রকারের সার্ভে, এটাকে বলা হয় টোটাল সার্ভে। সেন্সাস এমন একটা সার্ভে প্রক্রিয়া, স্ট্যাটিস্টিক্স জোগাড় করার প্রক্রিয়া, যেখানে কোনো একটা জিনিস বাদ যাবে না। সেই জন্য এটা দীর্ঘকালে অনেকদিন ধরে চলবে। যেটা হাউস হোল্ড দিয়ে শুরু হলো, সেটা হচ্ছে আপনার বেস লাইন সার্ভে। তার মানে একদম পুরোপুরি নির্দিষ্টভাবে কটা বাড়ি আছে, এবং এগুলো প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সের যারা ছাত্র আছে, প্রত্যেকটা জিনিস ওয়েল ডিফাইন্ড। হাউস হোল্ড মানে কি? তার মানে কটা সেখানে রান্নাঘর আছে। একটা রান্নাঘর মানে একটা পরিবার। যদি একটা ছাদের তলায় 3টে রান্নাঘর থাকে, 3টে হাউস হোল্ড হবে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস ওয়েল ডিফাইন্ড। সব মানে ফাদার অফ অল সার্ভেস ইজ সেন্সাস। এবং এত ইতিমধ্যেই যে আলোচনাটা হয়েছে, তাতে একটা জিনিস একদম পরিষ্কার, যে ভারতবর্ষের সরকার যে কোনো গতিবিধি করুক না কেন, নীতি আয়োগ, প্ল্যানার্সরা প্ল্যানিং যা প্ল্যানিং করবে, উইদাউট সেন্সাস, আ প্রপার অ্যান্ড পারফেক্ট সেন্সাস, এভরিথিং ইজ মিনিংলেস। কোনোটার কোনো মানে নেই। কেননা আমরা যদি জানতেই না পারি ঘর কটা আছে, মানুষ কটা আছে, কটা মানুষ কি কাজ করছে, তাদের প্রফেশন কি, তাদের জীবনযাপনের জীবনযাত্রা কিরকম, সংখ্যা কোথায় বেশি কোথায় কম, যেটা মানসদা বললেন, যদি আমি স্প্রেডটা না জানি, ডেমোগ্রাফিটা না জানি, কেন সেন্সাস ছাড়া ডেমোগ্রাফি বোঝার কোনো উপায় নেই। ডেমোগ্রাফি না জানতে পারলে আমার সোশ্যাল, কালচারাল এবং তারপরে ইকোনমিক, কেন সরকার যখন যে কোনো প্ল্যানিং করবে, যদি তার সোশ্যাল কালচারাল ভ্যালিউস, তাদের জীবনযাত্রার উপরে ভিত করে যদি প্ল্যানিং না হয়, রাজস্থানের প্ল্যানিং যদি আমি সুন্দরবনে করি, আর সুন্দরবনের প্ল্যানিং যদি কেরালায় করা হয়, তার টোটালি মিনিংলেস। সেই জন্য প্রত্যেকটা জিনিসের ডেমোগ্রাফি জানতে হবে, আর উইদাউট সেন্সাস ডেমোগ্রাফি ইজ ইম্পসিবল। যেই ঘুঘুর বাসা হয়েছিল, মানুষ যারা সার্ভে পার্টিসিপেট করেছে, আমরা কখনো কখনো করেছি বিভিন্ন সার্ভেতে, যেই সমস্যাটা 2011 সালে হয়েছিল, সেটা হচ্ছে সেন্সাস যেহেতু টোটাল এনুমারেশন সেটা না করে, যেটা আরেকটা সার্ভে টেকনিক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ অ্যান্ড স্যাম্পল গ্রুপ বা এক্সপেরিমেন্টাল গ্রুপ। স্যাম্পলিং করে করা হয়েছিল, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ঘর গোনা হয়নি 2011 সালে। যার জন্যে কাশ্মীরে যখন সিট, কাশ্মীর স্টেটটা 370 সরানোর পরে যখন লাদাখ, কাশ্মীর, জম্মু সব নতুন করে যখন ওদের অ্যাসেম্বলি সাজানোর কথা হলো, জানা গেল যে জম্মুর জনসংখ্যা কাশ্মীর ভ্যালি থেকে বেড়ে গেছে। কিন্তু তার কাশ্মীর ভ্যালি থেকে বেড়ে গেছে, কিন্তু মানে এটা কি ওই এক্সোডাসের জন্য? এক্সোডাস প্লাস জম্মুতে মানে আরো লোকজনদের বসবাস বাড়ার কথা, ইকোনমিক অ্যাক্টিভিটি বেটার বলে জম্মুতে তার পপুলেশনটা বেড়েছে। টাকা পয়সা তো অ্যালট হয়নি, জম্মুর সিট বাড়াতে পারেনি, কেননা এনুমারেশনটা ভুল হয়েছিল। আজকে প্রত্যেকজন জানে যে জম্মুর পপুলেশন বেশি, কাশ্মীর ভ্যালির পপুলেশন কম, কিন্তু 2011 ফল্টি সেন্সাসের জন্য টোটাল সার্ভে যেহেতু হয়েছিল না, আজকেও এটা তো নিশ্চয়ই বাংলার ক্ষেত্রেও এরকম অনেক আছে। জম্মুর সিট বাড়ানো হয়েছে বিধানসভায়, জম্মু কাশ্মীরের বিধানসভায় জম্মুর সিট বাড়ানো হয়েছে, তবুও একটা না দুটো প্রপোর্শনেটলি হয়নি, যেটা অঙ্কনদা বলছিলেন। একদম এই যে প্রপোর্শনেট করা, আর আমরা ব্রিটিশ হিস্ট্রিতে আমরা জানি, ব্রিটিশ হিস্ট্রিতে একটা সময় চলে এসেছিল যাদের বলা হতো রটেন বারোস। এমন এমন সিট ছিল যাতে পপুলেশনই থাকতো না, ভোটারই নেই কিন্তু সাংসদ আছে, ভোটারই নেই বিধায়ক আছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। রটেন 12 কটা তৈরি হয়েছে আমাদের বিধানসভা, আমাদের লোকসভা, আমরা এখনো জানি না। সেই জন্য বেসিক্সগুলো জানার জন্যে ভারতবর্ষের আলটিমেট ডেমোগ্রাফি কি, শুধু পরিসংখ্যান নয়, ডেমোগ্রাফি কি, আজকে বাংলা ভাষাভাষী মানুষ অ্যাকচুয়ালি কটা আছে, আজকে মারাঠি স্পিকিং মানুষ কটা আছে, এসসি এসটি অ্যাকচুয়ালি কটা আছে, হিন্দু কটা আছে, মুসলমান কটা আছে, কারা কিরকম ভাবে দু জায়গায় শিডিউল 6 এর যে কথাগুলো বলা হয়, হিলি এরিয়াস, নর্থ ইস্ট, গোর্খা, তারপরে আসাম, যেগুলো 6 শিডিউল যেগুলো ব্যাকওয়ার্ড এরিয়াস, তা অ্যাকচুয়ালি কতটা ব্যাকওয়ার্ড আছে, কারণ ইনকামেরও সার্ভে হবে। আমরা ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট যে ফান্ডগুলো দেওয়া হয়, দেখা গেল যে সিকিম, আসামের বোডোল্যান্ড, বোডোদের অটোনমাস রিজন, নর্থ ইস্টের অনেকগুলো স্টেট অনেক ডেভেলপ করে গেছে, তো সেখানে কেন ব্যাকওয়ার্ড এরিয়া ফান্ডিং আবার দেওয়া হবে?
এই সমস্ত জিনিসগুলো জানার জন্য সেন্সাস হচ্ছে একমাত্র উপায়, কারণ সেন্সাসের মাধ্যমেই সমস্ত জিনিসগুলো জানা হয়। আর সেন্সাস যদি না থাকে তাহলে এই যে CSSO আর NSSO যারা এই যে কাজগুলো করতে বাধ্য হয়, কারণ সরকারকে তো প্ল্যানিং করতেই হবে, নীতি আয়োগকে কোনো ফিগার দিয়ে চলতে হবে। নীতি আয়োগ যেই ফিগারগুলো নিয়ে চলে সেগুলো খণ্ডিত ফিগার, পার্সিয়াল ফিগার, অনেক সময় স্যাম্পল সার্ভে স্যাম্পলিং এর মধ্যে দিয়ে পাওয়াগুলো ফিগার, পুরোটা বেসিসে ক্যালকুলেট করে সেকেন্ডারি ফিগার্স। প্রাইমারি ফিগার যদি জানতে হয় তাহলে CSSO আর NSSO তাদের সেন্সাসটা করাতেই হবে, না করালে আমরা স্যাম্পলিং করে আনুমানিক পরিসংখ্যানের উপরে যা প্ল্যানিং হবে সেটা ভুল হবে, খণ্ডিত হবে। আচ্ছা, মানুষদা হাত তুলছিলেন, মানুষদা মানে এগুলো করার প্রয়োজনটা আমি এটা তুমি কতগুলো মজার, সেটা হচ্ছে এটা কিন্তু শুধু মানুষ গোনা নয়, আচ্ছা, এটা একটা জিওগ্রাফিক্যাল সেন্সাস যা এই মূল সেন্সাসের আগে করতে হয় এনুমারেটর থেকে। সেটা হচ্ছে তুমি একটা এরিয়া, মানে আমি পাহাড়ও গুনতে পারবো না না একদম, তোমাকে সেই এরিয়ার একটা ম্যাপ তৈরি করতে হবে যে আমার এইটা হচ্ছে এরিয়া। এইবার তারপরে তোমাকে ছবি আঁকতে হবে যে সেই এরিয়াতে পাকা বাড়ি কটা আছে, মাটির বাড়ি কটা। এবার এখানে দুর্নীতি কোথায় ধরা পড়বে? ধরো একটা পঞ্চায়েত এলাকায় গত 10 বছরে 3000 প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি স্যাংশন হয়েছে। তুমি সেই গ্রামে গিয়ে দেখলে যে 30টা বাড়ি আছে, বাকি বাড়ি হাওয়া। মানে 2011 থেকে 26 অবধি আমরা এই ডেটাটাই জানতাম না। এইবার সেই এরিয়াতে যত এই যে মানুষরা বলছে সেটাই সাপ্লিমেন্ট করছি, এই যখন বেসলাইন হবে, বেসলাইন সার্ভে আমরা ধরা পড়বে, আমরা করেছি বেসলাইন, একটা লাইন ধরে হাঁটতে থাকতে হবে শুধু, একদম আগে বাঁ দিকে গুলো গুনতে গুনতে যাবো, তারপরে ডান দিকে গুলো গুনতে গুনতে আসবো। আচ্ছা, এক এক করে আমি জাস্ট বোঝার জন্য বলছি, আপনি যখন বলছিলেন এই বেসলাইন সার্ভের ব্যাপারটা কি, এই যে এখন যেটা পয়লা আগস্টে শুরু হয়েছে বেসলাইন, শুধু ঘর গুনে গুনে যেতে হবে, আবার ঘর গুনে গুনে আসবে। পুরো ম্যাপটা তোমাকে জিওগ্রাফি যেরকম ম্যাপ আঁকতে হবে, গুগল ম্যাপে আমরা যেরকম ভাবে পুরোটা ম্যাপ করি, সেখানে মাটির বাড়ি কটা, কাঁচা বাড়ি কটা, মন্দির কটা, মসজিদ কটা, পুকুর কটা, স্কুল কটা, কোন রাস্তা পাকা, কোন রাস্তা ঘাস আছে, কোন রাস্তায় ঘাস নেই, কটা গাছ আছে, ইটের খোয়া রাস্তা, কোটা পাকা রাস্তা, কাঁচা রাস্তা, সব ছবি এঁকে দেখাতে হবে। এইবার ধরো পঞ্চায়েত বললো যে এই রাস্তাটা আমরা আগের বছরে পাকা করার জন্য টাকা স্যাংশন হয়েছে, তুমি গিয়ে দেখলে প্র্যাকটিক্যালি রাস্তাটা এখনো পাকা হয়নি, কাঁচা রাস্তা। ধরা যাবে পঞ্চায়েত দুর্নীতি করেছে, পপুলেশন এখানে শিফট করে গেছে। আগের সেন্সাসে ওখানে জনবসতি দেখাচ্ছে, এই সেন্সাসে দেখলাম জনবসতি নেই। না, আমাকে তাহলে একটা কথা বলুন, এই যে আমি খুব মানে মাইক্রো লেভেলে জিজ্ঞেস করছি, এই যে গুলশান কলোনির মতন জায়গা যেখানে 2011-তে গুলশান কলোনি ধরা পড়বে না, ধরা পড়ার পরে কি হবে আমি ওটা জানতে পারছি। মানে 2011 আমরা তো সব গুগল ম্যাপ দিয়ে দেখাচ্ছি যে 2011-তে ওখানে জনবসতিই ছিল না, পুকুর ছিল, ভেরি ছিল, সেগুলো সব ঘিঞ্জি ঘিঞ্জি বাড়ি হয়ে গেছে। বিদেশিরা হঠাৎ করে ওখানে না হয়েছে ফ্যাক্টরি, না হয়েছে বিশাল বড় কোনো ইন্ডাস্ট্রি, কিন্তু তারপরে ওখানকার যে মানে পপুলেশন সেটা বিশাল করে হয়ে গেছে। তা এটার এবার সলিউশনটা কি? যখন এনুমারেটর যাবে, এনুমারেশন করবে, সোর্স অফ ইনকাম, লাইভলিহুড, ইনকাম এগুলো করবে, তো তখন দেখবে কোথা থেকে কিরকম করে আসছে, সবগুলো ধরা পড়বে। আদার্স করে লেখা থাকবে, ওখানে যারা ক্রিমিনাল এলিমেন্টস তাদের আদার্স করে লেখা থাকবে, গভর্নমেন্টের কাছে রিফ্লেক্ট হবে। সোর্স অফ ইনকামগুলো কি, লাইভলিহুডের সোর্স কি, সব এসে যাবে তো ওখানে। ফার্মার, নন ফার্মার, পেটি বিজনেস, পেটি শপকিপার, পার্মানেন্ট জব, টেম্পোরারি জব, এগুলো সব সেন্সাসের মধ্যে আসবে, সব কিছু আসবে সেন্সাসের মধ্যে। ওটা মানে ওটা সামগ্রিক একটা ফিগার, ডেমোগ্রাফিক, সোশ্যাল, ইকোনমিক ফিগার। এই গুলশানগুলো এইভাবে ধরা পড়বে। সোর্স অফ ইনকাম অঙ্কন বলছিল, ওই যে জম্মু কাশ্মীর নিয়ে কথা হচ্ছিল না, যে ফল্টি ওখানে সেন্সাসের কারণে যেটা হয়নি, এটার পেছনে একটা সূক্ষ্ম ওই ভোট ব্যাংক তোষণেরই রাজনীতি রয়েছে, কিছুই নয়। জম্মুর জনসংখ্যা অনুযায়ী জম্মুর সিট হওয়ার কথা, জম্মু এলাকার বিধানসভা আসন হওয়ার কথা 59, অথচ রয়েছে কত 36, অথচ জনসংখ্যা বেশি, কিন্তু কমিয়ে রাখা হয়েছে কেন? কারণ জম্মুতে হিন্দু বেশি রয়েছে, এবং যদি হিন্দু এমএলএ বেশি, সিট সংখ্যা বেশি হয়, অবভিয়াসলি ওখানে যদি হিন্দু এমএলএ বা হিন্দু মনোনীত এমএলএর সংখ্যা বেশি হয়, তাহলে ওখানে হয়তো শাসক পরিবর্তন হয়ে যাবে। অন্যদিকে দাঁড়িয়ে কাশ্মীর ভ্যালিতে জনসংখ্যার নিরিখে
আপনার বিধানসভা সংখ্যা হওয়ার কথা 23, হয়ে রয়েছে 53, মানে 23টা হওয়ার কথা 53 হয়ে রয়েছে, মানে মুসলিম জনসংখ্যা কম সংখ্যক জনসংখ্যা নিয়েও তারা বেশি সংখ্যক আইনসভায় প্রতিনিধিত্ব পাচ্ছে। সেম এই পশ্চিমবঙ্গে হয়েছে। নদিয়ার জনসংখ্যা অনুযায়ী বিধানসভার সংখ্যা হওয়ার কথা 17 নয় 24, বাঁকুড়াতে জনসংখ্যা অনুযায়ী যেটা 11 সেন্সাস অনুযায়ী বিধানসভার সংখ্যা হওয়ার কথা 15, কিন্তু এই তারতম্য অনুযায়ী মুর্শিদাবাদের বিধানসভার সংখ্যা হওয়ার কথা 16, হয়ে রয়েছে 20-র ওপর। এই যে একটা ওই সময়ও সূক্ষ্ম তোষণের রাজনীতি, এবং আরেকটা সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এক ছাদের তলায় যেটা বললেন কটা হাড়ি রয়েছে, এই যে এক ছাদের তলায় অনেক সময় 4টে হাড়িও চলে। 51বর্তী গ্রামের যে যৌথ পরিবারগুলো রয়েছে, বড় বাড়ি, কিন্তু সেখানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা 4টে হাড়ির পরিবার পায় না, একটা পরিবার পায়, কারণ ছাদটা এক। এই যে ফলটি জনগণনাটা হয়েছিল 11 সালে, সেই কারণে বহু প্রাপ্য মানুষ, যারা মানে ন্যায্য মানুষ, তারা তাদের প্রাপ্য নাগরিক পরিষেবা পায়নি এত বছর ধরে, প্রায় 15-16টা বছর, যেটা সংশোধন হওয়া সম্ভব। একদম আমাদের এটা নিয়ে আরো আলোচনা করতে হবে, আরো মানুষকে বোঝাতে হবে সেন্সাস 2027 শুধুমাত্র একটি জনগণনা বা জনসমীক্ষা নয়। আমি বারবার বলছি এই সেন্সাস 2027-এ যে তথ্য তুমি যা করিয়া গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত সব লিখিছে খাতায়, 2029 সালে তার হিসেব হবে, কারণ 2029 সালের মধ্যে ভারতবর্ষ অনেকটা বদলে যাবে। এবং আপনি মিলিয়ে রাখুন, আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন, আবার ময়ূকের কথা আপনারা হয়তো সেদিন পিছিয়ে এসে এই এপিসোডটা আমাদের শুনবেন। 2029 সালে জিডিপিটাও বাড়বে, কারণ তখন যদি আমরা 0% অনুপ্রবেশকারীদের জন্য বেনিফিট আমরা করে দিতে পারি, অর্থাৎ কোনো অনুপ্রবেশকারী কোনো রেশনের বেনিফিট, কোনো অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিট, কোনো কিছুর যদি বেনিফিট না পায়, তাহলে আমাদের মানুষজন তো আরও বেশি করে সেই টাকাগুলোর বেনিফিট পাবে, এবং সেই টাকাগুলোর বেনিফিট তো ভারতেই রোল হবে। অনেকগুলো ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলো আসলে এই সেন্সাসকে আরও শক্তিশালী করতে পারে, এবং ভারতীয় হিসাবে আপনাদেরও একটা কর্তব্য, সেন্সাসের এই যে এনুমারেশন সেটা শুরু করে দিন, সঠিক তথ্য দিন, দেশকে মজবুত করুন। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।